গপ্প জাংশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডস অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। তমাল বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বাংলা কথা সাহিত্যিক, শুধু তাই নয়, উপন্যাস লেখকও। 2011 সালে দেশ ম্যাগাজিনে প্রকাশিত তার উপন্যাস দ্য ম্যাজিক গ্লাস তাকে বর্ণপরিচয় সাহিত্য সম্মানে ভূষিত করে। তার কাজ সাধারণ পাঠক এবং সমালোচক উভয়ের দ্বারাই উচ্চ প্রশংসিত হয়। তাহলে দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা, তমাল বন্দ্যোপাধ্যায় রচিত সহযাত্রী। বিকেল থেকেই তুমুল ঝড় বৃষ্টি, থামতে বেশ রাত হয়ে গেল। যে গ্রামটা থেকে কিলোমিটার খানেক দূরের ফেরিঘাটের দিকে রওনা দিয়েছে সেটাকে গণ্ডগ্রাম বলেই ভালো। সাইকেলটা চেনা এক বাড়িতে রেখে জনবসতিটা ছেড়ে নদীর দিকের রাস্তায় কিছুটা এগোতেই দেখি চারদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, আশপাশ একেবারে শুনশান, একটা জনপ্রাণীও নজরে পড়ছে না। জল কাদা খানাখন্দে ভরা রাস্তা দিয়ে এগোতে গিয়ে নাকানি চোবানি খাওয়ার অবস্থা। কিন্তু কিছুর দরকার নেই, নদী পেরিয়ে আমাকে ওপারে যেতেই হবে। যত রাতই হোক আমায় বাড়ি ফিরতেই হবে। আগামীকাল সকালে ট্রেন ধরে লাহিড়িদার দোকানের অর্ডারি মাল আনতে কলকাতায় যাওয়া আছে, কোনোভাবেই মিস করা যাবে না। হাঁটু অবধি জলকাদা মেখে নাস্তা নাবুদ হয়ে ফেরিঘাটে তো পৌঁছানো গেল, কিন্তু ঘাটে নৌকো কোথায়? আধ ঘন্টার উপর ঠায় দাঁড়িয়ে থেকেও নদীর বুকে একটা নৌকো চোখে পড়ল না। কৃষ্ণা ত্রয়োদশীর থমথমে রাত, এত ঝড়জল হয়ে যাওয়ার পরেও আকাশ সেই মেঘলাই রয়েছে, কেমন একটা ভ্যাপসা গুমোট আবহাওয়া। কিন্তু আর কতক্ষণ অপেক্ষা করা যাবে? এভাবে দাঁড়িয়ে থেকে রাত কাবার হয়ে গেলেও যদি নৌকো না পাওয়া যায় তাহলে কি হবে? সেরকম না হলে নয় গ্রামটায় ফিরে গিয়ে কারোর বাড়িতে রাতটা কাটানোর জন্য মাথা গোজার ঠাঁই খোঁজা যাবে ক্ষণ। কিন্তু কাল কলকাতায় যে না গেলেই নয়, শুধু লাহিড়িদার দোকানের জন্য না, নিজের ব্যবসার স্বার্থেও যাওয়াটা খুবই জরুরি। পকেট থেকে মোবাইলটা বার করে দেখি রাত 10:30 বেজে গেছে। এখন কি করা উচিত ভেবে কিছুতেই ঠিক করতে পারছি না। একভাবে কালো জলস্রোতের দিকে তাকিয়ে আছি। পাড়ে দাঁড়িয়ে হঠাৎ নদীর বুকে অনেকটা দূরে একটা আলো চোখে পড়ল। দৌড়ে এগিয়ে গেলাম বাঁশের পাটাতনের সামনের দিকটায়। মনে হলো একটা নৌকায় যেন, হ্যাঁ সেই রকমই তো মনে হচ্ছে। ছুঁই ছাড়া ন্যাড়া নৌকাই তো ঠাহর হচ্ছে এখান থেকে। ওপার থেকে আড়াআড়ি এদিকে এগিয়ে আসছে তা ঠিক না, বরং জলধারা বরাবর এগোচ্ছে স্রোতের অনুকূলে। যাত্রী পারাপারের বড় নৌকো তো না, বরং মাছ ধরার ছোট ডিঙি নৌকাই তো মনে হচ্ছে। তবু যদি সাহায্য করে। মরিয়া হয়ে হাওয়ায় হাত ছুড়ে চিৎকার করলাম, এই যে ভাই, এই যে এদিকে, হ্যাঁ এদিকে তাকাও, এদিকে। সাড়া এলো না, কোনো সাড়া এলো না ওদিক থেকে। কিন্তু আমার ঠিক পিছন দিক থেকে কে যেন ঠিক আমার মতোই ওই নৌকোর দিকে হাত তুলে চিৎকার করে উঠল, আরে এদিকে দুজনে আছি। চমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি দোহারা চেহারার আমারই মতো উচ্চতার এক মাঝবয়সী লোক কোমরের গামছাটা খুলে মাথার উপর নাড়াচ্ছে আর গলা ছেড়ে মাঝিটাকে ডাক দিচ্ছে। আমার দিকে চোখ টেরিয়ে তাকিয়ে বলল, আপনিও কি ওদিকে যাবেন? হ্যাঁ, ওপারে। যাক, হ্যাঁ, আপনাকে দেখে স্বস্তি হলো। আমি ভাবছিলাম আমি বুঝি একাই। কিন্তু ওই নৌকোটা কি এদিকে আসবে? কোনো সাড়া শব্দ তো দিচ্ছে না।
লোকটা ঢাল বেয়ে নেমে গেল নদীর একেবারে কিনারে। গলা ফাটিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো মাঝিটাকে। অবশেষে কাজ হয়েছে বলে মনে হলো। নৌকাটার গলুই সহসা আমাদের দিকে বাঁক নিল। ছলাৎ ছলাৎ শব্দ তুলে এগিয়ে আসতে লাগলো জলযানটি। হৃৎপিণ্ড আনন্দে নেচে উঠল আমার। একেই বলে একা মানে বোকা। আরেকজন না এসে জুটলে নৌকাটাকে কিছুতেই এদিকে আনতে পারতাম না। লোকটা আমার দিকে ফিরে তাকিয়ে হাত নেড়ে ডাকলো। আমি হর্ষিত ভঙ্গিতে ওর দিকে পা বাড়ালাম খুব দ্রুত। ভিজে কাদাময় ঢালটায় ভয়ানক পিছল। পা দিয়ে নামতে গিয়ে স্লিপ কেটে মারাত্মকভাবে পড়ছিলাম আর কি। আর কি মোক্ষম সময় লোকটা ছুটে এসে না জাপটে ধরে আমাকে বাঁচালো। বাবা রে, এক্ষুনি মুখ থুবড়ে পড়ে কি যে কেলেঙ্কারি কাণ্ড হতো। বাঁচালেন বাঁচালেন দাদা, আপনি বাঁচালেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব জানি না দাদা। আমি আপনার কাছে কৃতজ্ঞ। সাংঘাতিক জায়গা, আর একটু হলেই পড়ে একেবারে কি অবস্থা। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। কি যে বলেন, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন শুনি? তা ভাইয়ের থাকা হয় কোথায়? থাকি মুড়াগাছারও 3 কিলোমিটার ভিতরে একটা গ্রামে। সে তো অনেক দূর। ওপারে নেমে পায়ে হেঁটে অদ্দূর যাবেন নাকি? না 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 না, হেঁটে যাব মুড়াগাছা বাজার অবধি, তারপর ওখান থেকে সাইকেল নিয়ে বাড়ি। এদিকে কি আত্মীয় স্বজনের বাড়ি এসেছিলেন নাকি কাজে? হ্যাঁ, কাজ ছাড়া কি আর আসা যায়? ওই সপ্তাহে 1-1.5 দিন করে আসি। অন্যদিন বিকেল গড়াতে ফিরে যাই, কিন্তু আজকে দুর্যোগটার জন্য এত রাত হয়ে গেল। দুর্যোগ বলে দুর্যোগ? এরকম ঝড় বৃষ্টি বহুত বছর পর দেখলাম। বলতে বলতে নৌকাটা অনেকটা কাছে চলে এসেছে। ঘাটটা পার করে দাও গো কর্তা, আমরা দুজনা 2-10 টাকা না হয় বেশি ধরে দেব। কোনো জবাব দিল না মাঝিটা। এগিয়ে আসতে লাগলো আরও কাছে। ছোট ডিঙিগুলো সাধারণত বাঁশের পাটাতন বা মাচানের গায়ে না ভিড়ে জলের কিনারাতেই ভেড়ে। লোকটা হাত ধরে কাদা পেরিয়ে আমায় নিয়ে এলো যেখানে নৌকোটা আসার কথা। এসে থামতে আমাকে উঠতেও সাহায্য করলো, নিজে আগে উঠে। মাঝির উল্টো দিকের গলুইয়ের উপর উঠে বসলো নিজে। আমাকে বসতে বলল মাঝখানটিতে। দাঁড়ে চাপ দিয়ে মাঝি নৌকো ছাড়লে লোকটা আমায় জিজ্ঞেস করলো আমি কি কাজ করি। শুরুতে কিছুটা ইতস্তত করলেও কিছুটা ঘুরিয়ে হলেও আমার কথা জানালাম। ওষুধের ব্যবসা করি বা কম্পাউন্ডারি। সে ওকে যাই বলি, আমি আসলে এই গণ্ডগ্রামের একজন কোয়াক ডাক্তার। এমনিতে মুড়াগাছা বাসস্ট্যান্ডের কাছে কার্তিক লাহিড়ির খুচরো ওষুধের দোকানের মাস মাইনে করা কর্মচারী হলেও ছুটি ছাটা বা ফাঁক ফোকর পেলে আমি এইভাবে এপারের গ্রামগুলোর ভিতরে চলে যাই। ব্যাগ ভর্তি করে ওষুধপত্র, ইঞ্জেকশন, তুলো, গজ, ব্যান্ডেজ ইত্যাদি নিয়ে কোথাও একটা বসে জ্বর জ্বালা, গ্যাস, অম্বল, পেট খারাপ, ছোটোখাটো কাটা ছেঁড়ার চিকিৎসা করি। ওই সব গাঁয়ে আস্তে আস্তে আমার বেশ পসার হয়ে উঠছে। লাহিড়ি তার ওষুধের দোকানে ওষুধ ঘাঁটতে ঘাঁটতে আমি বেশ সুস্থ হয়েছি। অনেক প্যাঁচালো জটিল কেসেও কোথায় কী ওষুধ দিতে হয় জেনে গেছি। সেই ভাঙিয়েই চালিয়ে যাচ্ছি, কারণ পেটের দায় বড় দায়। তাছাড়াও 3-4টে চেম্বারের ডাক্তারের সঙ্গে চেনা জানা আছে। ওদের কাছ থেকে হাফেরও কম দামে স্পেসিমেন কপি ওষুধ কিনে এসব জায়গায় বেচে ভালোই কামাই হয়। সবটা খুলে না বললেও লোকটা ঘাড় নাড়ল, বিজ্ঞের মতো বলল বুঝতে পেরেছি, হাতুড়ে তো, বুঝতে পেরেছি। তা ভুলভাল চিকিৎসা করে লোক মারেন না তো? না না, তবে একবার রোগ চিনতে না পেরে ভুল ওষুধ দিয়ে ফেলেছিলাম। সেই লোকটার কেসটা একবার গুবলেট হয়ে গেছিল। সেই থেকে আর অদ্দূর যাই না। তেমন কেস বুঝলে সোজা রেফার করে দিই টাউনের ডাক্তারের ঠিকানায়। তাহলে ঠিক আছে। তা ভাই, এসব করে মাস গেলে কেমন কামাই হয়? ওই চলে যায় আর কি, চলে যায়। বিয়ে থা এখনো করিনি, বাড়িতে মা, বাবা আর একটা ছোট বোন, তাই কোনো রকমের ডাল ভাত খেয়ে চলে যায়। দেখি ভবিষ্যতে এসব দিকে কিছুটা উন্নতি করতে পারলে ওষুধের দোকানের ঠিকে কাজটা ছেড়ে দেবো ভাবছি। এসব দিকে একটা দোকান নিয়ে বসবো। রক্ত, স্টুল, থুতু, কফের স্যাম্পেল নিয়ে পরীক্ষা করিয়ে আনবো টাউন থেকে। সে ভালো, কিন্তু এসব গায়েগঞ্জে ওসব করে কি সুবিধা করতে পারবেন?
এসব জায়গায় লোকের পকেটে পয়সা কোথায়? লোকটা সামনের দিকে এগিয়ে এসে ঝুঁকে বসল। তার চেয়ে আমাদের ব্যবসায় চলে আসুন। বছর ফিরতে না ফিরতেই দেখবেন কোথা থেকে কোথায় চলে গেছেন। আপনাদের ব্যবসা বলতে মানে আপনাদের কিসের ব্যবসা বলুন তো? ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি জেগে উঠল লোকটার। নৌকায় হ্যারিকেনের পাঁশুটে হলদে আলোয় ঝলঝল করে উঠল চোখ দুটো। বলতে পারি, শুনে যদি ঘাবড়ে না যান। তবে আমাদের ব্যবসার কিন্তু অল ইন্ডিয়া মার্কেট। যারা যারা এই লাইনে এসেছে সব মালামাল হয়ে গেছে। একটু ধৈর্য ধরে কাজ করতে পারলেই আপনাকে আর দেখে কে। ঘাবড়ানোর কি আছে? কিসের ব্যবসা? ব্যবসাটা কিসের বলুন না। জানেন মশাই, আমিও এক সময় পেটের ভাত জোগাতে আপনার মতো সারাদিন গাধার মতো খেটে মরতাম। তারপর একদিন পরিচয় হলো লুকুমপুরের চরণ ঘোষের সঙ্গে। ওই আমায় নিয়ে এসেছিল এই ব্যবসায়। সেই থেকে আর পিছন ফিরে চাইনি। তাই নাকি? ব্যবসাটা কি সেটা বলুন। সেই ছোটবেলা থেকে পথে ঘাটে ঘুরছি দাদা, আমি ঘাবড়াই না, কিছুতেই ঘাবড়াই না। আমার কিচ্ছু আসে যায় না, বুঝলেন? বড় বড় চোখ করে তাকালো লোকটা। মনে দুটো ঠিকরে বেরিয়ে এলো যেন সামনে। তাহলে তো বলাই যায়, আসলে আমাদের ব্যবসাটা কঙ্কালের। মানে আর কি, আমরা কঙ্কালের বিজনেস করি। অন্ধকার হলে বেরিয়ে পড়ি, বন জঙ্গল আদার বাদার এইসব নদীর পাড়ে বেওয়ারিশ লাশ খুঁজে বেড়াই। পেলে তুলে নিয়ে যায় আমাদের ফ্যাক্টরিতে। সেখানে বড় বড় সব চৌবাচ্চায় কস্টিক সোডা ফুটছে। লাশগুলোকে ওর মধ্যে ফেললে মাংসগুলো সব খুলে বেরিয়ে আসে হাড় থেকে। পড়ে থাকে শুধু কঙ্কালটা। তখন আমরা সেটাকে সাঁড়াশি দিয়ে তুলে আনি। তারপর সেটাকে ধুয়ে মুছে পালিশ করে সাপ্লাই করা হয় ওই কলকাতার মার্কেটে। বলেন কি? এরকম ব্যবসাও আছে নাকি? আরে না থাকার কি আছে, এমন লাভজনক বিজনেস খুব কম আছে। স্কুল, কলেজ, ল্যাবরেটরি, মেডিকেল কলেজে হেভি ডিম্যান্ড। আজকাল প্লাস্টিকের কঙ্কালও খুব উঠেছে, কিন্তু আসল মানুষের কঙ্কাল আর নকলের কি আর কোনো তুলনা হয় বলেন ভাই? কারবার বাদ দিয়ে আমাদের ব্যবসায় চলে আসেন মশাই। এত পয়সা করতে পারবেন 3 পুরুষ বসে বসে খাবে। হাঁ হয়ে গিয়ে তাকিয়ে আছি লোকটার দিকে। লোকটা বলল, কপালের দয়ায় আমাদের এই সোনার বাংলায় বেওয়ারিশ লাশের অভাব হয় না। আর ভোটের আগে তো পার্টি ফাটিগুলো দৌলতে কুপিয়ে ফেলে বা পুঁতে রেখে যাওয়া লাশের অভাব ছিল না কোনো দিনই। রাতটা ঠিক মতো খুঁজতে পারলে আপনার মালের কোনো অভাব হবে না, এটা আমি বুক ঠুকে বলতে পারি। কি বুঝছেন? আসবেন নাকি আমাদের লাইনে? আমার মুখে তো কোনো কথা নেই। লোকটা তেরছা চোখে তাকায়। তবে নেহাত যদি অভাব হয় চিন্তা করবেন না। সব গায়েগঞ্জে ছোট টাউন বড় টাউনে পাগলা খ্যাপা ভবঘুরে লোকজনের তো আর অভাব নেই। মরা বা জ্যান্ত তুলে নে আমাদের ওইসব চৌবাচ্চায় ফেলতে পারলেই তো কাজ হাসিল। কে আর দেখতে যাচ্ছে কোথাকার আমদানি? কঙ্কালের গায়ে তো আর লোকের ঠিকানা লেখা থাকে না, কি বলেন? আর যদি তাও না পান, আপনার মতো একা অসহায় নাচার মানুষ পেলেও চলবে। এইরকম কোনো ঝড় জল বা কোনো দুর্যোগে আটকে পড়া মানুষের তো পথে ঘাটে বাজে একটা দুর্ঘটনা হয়েও যেতে পারে। সে তো আর বাড়ি ফিরতে নাই পারেন, কি বলেন? মানে কি বলতে চাইছেন? নৌকার পাটাতনের উপর শটান দাঁড়িয়ে উঠি আমি। ও কি, দাঁড়িয়ে পড়লেন কেন?
আমি তো আপনাকে ছুঁইনি, তাতেই এত ঘাবড়ে গেলেন। তো এরপর কি করবেন? হ্যাঁ, তবে মিথ্যে কথা বলবো না, সত্যি আমাদের একটা লাশ খুব দরকার। আপনার মতো খোলতাই চেয়ার একটা পুরুষ মানুষের কঙ্কাল। কি বলো হারান? শুনে খিক খিক করে হেসে উঠল আমার পিছনে গলুয়ে বসে থাকা মাঝিটা। আমার হৃৎপিণ্ডটা ধড়াস করে উঠল। চেঁচিয়ে উঠলাম, মানে তার মানে তার মানে আপনারা একে অপরকে চেনেন? তার মানে আপনারা শার্ট করে আমাকে এই নৌকোয় তুলেছেন? হ্যাঁ, সেরকমই বলতে পারেন। আমরা দুজন আজ রাতে এরকম কিছু একটা খুঁজতে বেরিয়েছিলাম, পেয়েও গেলাম। হাত পা আমার ঠান্ডা হয়ে এলো, সারা শরীর থরথরিয়ে কাঁপতে শুরু করলো, মাথা কাজ করছে না। লোকটা শান্ত গলায় বলল, চিন্তা করবেন না, আপনাকে আমরা জ্যান্ত অবস্থায় কস্টিক সোডার চৌবাচ্চায় ফেলবো না। একটুও কষ্ট না দিয়ে মেরে তবেই ফেলবো। আরে ভাই, একটু তলিয়েই ভেবে দেখুন না, আমরা সবাই কিন্তু আসলে কঙ্কাল। এই জীবন আর কতদিনের, তারপর সবাই আমরা এক একটা আস্ত কঙ্কাল। মরার পর যখন সবাইকে কঙ্কাল হতেই হবে, তখন দুদিন আগে বা পরে তাতে কি এসে যায়? গলুয়ে বাঁধা দড়িটার গেটটা খুলে হাতে নিল লোকটা। উঠে দাঁড়ালো হাসি মুখে। শ্বাস আটকে এলো আমার। নদীতে যে ঝাঁপ মারবো, কিন্তু আমি তো সাঁতারও জানি না। নৌকাটা ওপারের ঘাটের দিকে না এগিয়ে অন্যদিকে বাঁক নিয়েছে। আমি চেঁচিয়ে উঠলাম, কি কি হচ্ছেটা কি? হ্যাঁ, এ সমস্ত কি হচ্ছে? আপনারা কি করছেন এগুলো? আরে আরে কি করছেন এগুলো? কি আবার হচ্ছে? বললাম তো কি হতে চলেছে। কিছু করার নেই দাদা, ব্যবসা বাঁচানোর খাতিরে সবাইকে কি না করতে হয়। নিজে যখন ব্যবসা করেন তখন ভালোই তো বোঝেন। হ্যাঁ, তাই বলে মানুষ মারবেন? কি কি ভেবেছেন? হ্যাঁ, মানুষ হয়ে নির্দোষ মানুষকে মারবেন? আপনারা কি মানুষ? কে বলল আমরা মানুষ? খয়াটে চাঁদের আলোয় লোকটার চেহারাটা নিমেষে কেমন যেন বদলাতে শুরু করলো। ক্রমে বিভৎস হয়ে উঠল সেই মুখটা। হ্যাঁ, তবে এক সময় মানুষ ছিলাম। তারপর আমাদের ঠিক এইভাবেই মেরে নদীর পাড়ে ওইসব কস্টিক সোডার ধোঁয়াটা চৌবাচ্চায় ফেলা হয়েছিল। সেই থেকে আমরা তো আর মানুষ হলাম না, আমরা কঙ্কাল। আমরা দুজনেই কঙ্কাল। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে দাঁড়ানো মানুষটা আপাতমস্তক পুরো পাল্টে গেল। খয়াটে চাঁদের ক্ষীণ আলোয় দেখলাম আমার সামনে পিছনে দাঁড়িয়ে রয়েছে দুটো কঙ্কাল। কালো অন্ধকারের বিপরীতে ধপধপে সাদা হাড়ের দুটো পূর্ণ দৈর্ঘ্যের কঙ্কাল। রক্ত ঠান্ডা হয়ে আসা ভয়ালো স্বরে দড়ি হাতে দাঁড়ানো সামনের কঙ্কালটা বলে উঠল, সেই থেকে আমরা এইভাবে আমাদের দল ভারী করে চলেছি। আসুন না, আমাদের দলে চলে আসুন। জীবনের মায়া রেখে কি হবে ভাই? আরে বাবা, সবাইকে যখন একদিন না একদিন আমাদের দলে ভিড়তেই হবে, তখন কিসের ভয়? এত ভয় কেন বুঝতে পারছি না। আমার আর কিচ্ছু করার থাকলো না। আপৎকালে মানুষের সাহস 1000 গুণ বেড়ে যায় শুনেছি। আজ আমার সেটাই হলো। নদীটা কত গভীর আমি জানি না, যা হয় হোক, আমি এভাবে মরতে পারবো না। ইষ্ট দেবতার নাম নিয়ে ঝাঁপ মারলাম জলে।
যখন জ্ঞান ফিরল, ফেরার পর চোখ খুললাম, দেখি এপারের কাদায় মাখামাখি হয়ে পড়ে আছি আমি। আমার মুখের উপর ঝুঁকে পড়া অনেকগুলো লোকজনের মুখ। মনে হলো তারা সব মাঝি মাল্লা। ভোরের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ হলো। জড়ানো গলায় বলে উঠলাম, আমি 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 বেঁচে আছি? তাহলে আমি বেঁচে আছি? আমি তাতে হৃষ্টপুষ্ট একজন আমার চোখে মুখে জলের ছিটে দিতে দিতে তুলে বসিয়ে বলল, ভাগ্যিস এই চড়ার ধারে রাখা আমাদের এই পাতা জালে আপনি আটকে গেছিলেন বাবু। হাত জোর করে ডুকরে উঠলাম। কি ভুলে যে আপনাদের ধন্যবাদ দেব জানি না দাদা। লোকটা বলল, কিন্তু বাবু, আপনি এই জলে ডুবলেনটা কি করে? কি জানি দাদা, আমার কিচ্ছু মনে পড়ছে না। সত্যি কথাটা বলে লাভ নেই, কারণ ওদের কাউকে বললে আমার কথা কেউ বিশ্বাস করবে না। তাই ওদের আবারও ধন্যবাদ জানিয়ে অবশেষে উঠে দাঁড়ালাম। আশা করি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। আমাদের উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করো। তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের নতুন নতুন কাজে উদ্বুদ্ধ করবে। আজকের মতো এইটুকুই। ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।